বৌমা, বৌমা, নিশা, কোথায় তুমি? দরজাটা খোলো না। বৌমা যে কোথায়? বৌমা, বৌমা। কি হয়েছে মা? কি সমস্যা? কলিং বেলটা বেজেই যাচ্ছে বৌমা। এতক্ষণ ধরে ডাকছিলাম, কোথায় ছিলে তুমি? এমন ভাবে চিল্লাচ্ছেন শুনে মনে হচ্ছে কেউ যেন মারাই গিয়েছে। না, কতক্ষণ ধরে তো ডাকছিলাম, তুমি তো শুনছিলে না, তাই ডাকছি। এতবার বেল বাজছিল, আপনারা দুজন তো ঘরে বসে শুনছিলেন। কেউ একজন গিয়ে দরজাটা খুলে দিলেই তো হতো। বোমা, অনেকক্ষণ ধরে কলিং বেলটা বাজতেছিল, মনে হয় আবির চলে এসেছে, তাই তোমার শাশুড়ি তোমাকে ডেকেছে। কিন্তু তুমি এরকম আচরণ কেন করতেছো? কেউ একজন গিয়ে দরজাটা খুলে দিলেই তো হতো। আমি ওয়াশরুমে ছিলাম বৌমা। আচ্ছা, আমি কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, তোমরা কেউ দরজা খুলছো না কেন? কারণ তোমার বাবা মা বয়রা হয়ে গিয়েছে, তাই তারা দরজা খুলছিল না। নিশা, বাজে কথা বলবা না। আমি মোটেও বাজে কথা বলছি না। তারা দুজন ঘরে থাকা অবস্থায়ও দরজা খুলতে আমাকে আসতে হলো, তাহলে কি বলবো? তারা অবশ্যই কানে শুনে না, বয়রা। বৌমা, তুমি বেশি বেশি করতেছো। আমি মোটেও বেশি বলছি না। কলিং বেল শুনেও দরজা খুলতে গেলেন না, আমাকেই ডাকলেন। এটার কারণ কি? বৌমা, তুমি তো জানো আমার হাঁটুয় ব্যথা, ক্যালসিয়ামের সমস্যা আছে। চাইলেই হুট করে আমি বসা থেকে দাঁড়াতে পারি না, তাই তোমাকে ডাকছিলাম। আর তুমি তো শুনলে তোমার শ্বশুর ওয়াশরুমে ছিল। এতদিন তো রহিমা ছিল, ওই দরজা খুলে দিত। ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ায় এখন তুমি ছাড়া তো আর বাসায় কেউ নেই যে দৌড়ে গিয়ে দরজা খুলতে পারবে। ও, তার মানে এখন রহিমাই বাড়িতে নেই বলে আপনারা আমাকে কাজের মেয়ে ভেবে নিয়েছেন, তাই না? নিশা, বাবা মা কিন্তু ওই মেন করে বলেনি, বাবা মা বুঝিয়েছেন। আমাকে আর বুঝাতে হবে না, আমি সব বুঝে গিয়েছি। তুমি এই সামান্য বিষয় নিয়ে শুধু শুধু ওভার রিয়েক্ট করতেছ। আমি ওভার রিয়েক্ট করতেছি না। সবসময় তোমার আমার রিয়েক্ট গুলোই চোখে পড়ে, কিন্তু তোমার বাবা মার নাটক আর তোমার চোখে পড়ে না। নিশা, বেয়াদবের মতো কথা বলবে না। বাবা মা মুরব্বী মানুষ, তাদেরকে নিয়ে তোমার এমন কথা বলতে একটুখানি বাধে না? কারণ আমার ভালো লাগছে না। আমার না এই বাড়িতে থাকতে বিরক্ত লাগছে। এই বাড়িতে বিরক্ত লাগার মতো কিছু তো হয় নাই, আমি এমন কিছু দেখতে পাচ্ছি না। ও, তার মানে আমি শুধু শুধুই এমন করছি, তাই তো? ঠিক আছে, যদি সমাধান চাও তাহলে এটা সমাধান আমি দিতে পারি। সমাধান? আচ্ছা, কি সমাধান চাও তুমি বলো তো? তালাক। আমি তালাক চাই। নিশা, কিসব বাজে বাজে কথা বলতেছো? আজে বাজে কথা না শুনতে চাইলে আমাকে আর একদমই বিরক্ত করবা না। আমাকে আমার মতো থাকতে দাও। তুমি আসলে বাবা, তোর মা খারাপ কিছু বলেনি বৌমাকে। বৌমা রেসপন্স করছিল না, তাই হয়তো কয়েকবার ডেকেছে। বাবা, তোমার এ বিষয়ে আমাকে কিছু বলতে হবে না। একজন মানুষকে ডাকলে সে না শুনলে বা রেসপন্স না করলে তাকে তো বারবার ডাকাই যায়, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? আমার হাঁটুতে ব্যথা। মা, থামো না। তোমার হাঁটুতে ব্যথা এটা তো আমি জানি, এটা আমাকে কেন বলতে হবে? না বাবা, তুই আবার বৌমার কথায় আমাদেরকে ভুল বুঝিস না। মা, তোমার এগুলো বলতে হবে? আমি তোমাদেরকে চিনি না? তোমাদের কথায় আমি আমার বউকে ভুল বুঝবো এমনটা আমি না। আবার আমার বউকে তো চিনি, আমার বউয়ের কথায় যে আমি তোমাদেরকে ভুল বুঝবো এমনটাও না। কিন্তু নেশার মনে হয় কিছু একটা হয়েছে। কয়েকদিন যাবৎ সে আমার সাথে তোমাদের সবার সাথে এমন আচরণ করতেছে। বৌমা ছোট মানুষ, ও এখনো অনেক কিছুই বোঝে না। হয়তো কোনো কারণে মন খারাপ করেছে, তাই এমন করেছে। আমরা আমরা রাগ করিনি। হ্যাঁ রে বাবা, আমরা কিছু মনে করিনি। আর তাছাড়া বৌমা তো এই সংসারে নতুন না, এতদিন তো এমন করেনি। হঠাৎ যে কি হলো বৌমার। আচ্ছা বাবা, যা তুই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে। আচ্ছা, আমি নিশার সাথে কথা বলি, আর তোমরা ওর ওর কথায় কিন্তু কিছু মনে করো না। তোমরা যাও, করে যাও, আমি ফ্রেশ হই।
কিভাবে নিশা ভাবি তুমি এত সকালে? সকাল কোথায় পেলে? এখন তো দুপুর 3টা। উপস, 3টা বেজে গেছে। তা তুমি এত লেট করে ঘুম থেকে উঠলে? কালকে লেট নাইট পার্টি করে আসতে আসতে না ভোর 4টা-5টা বেজে গিয়েছিল। তারপর তো ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে অলমোস্ট সকাল 7টা। তোমার হাজবেন্ড তোমাকে কিছু বলে না? আমার হাজবেন্ড ও কি বলবে? আমি তার ওয়াইফ, কোনো সার্ভেন্ট না। তোমার কি মনে হয় আমি এখন ওর কথা মতো এক হাত লম্বা ঘুমটা দিয়ে বসে থাকবো? তাছাড়া আমি একজন ইন্ডিপেন্ডেন্ট গার্ল, আমি চিল লাইফ লিড করতে পছন্দ করি। তাছাড়া আমার হাজবেন্ডও মডার্ন মেন্টালিটি। ভাবি তুমি কি চলো না আমাদের সাথে? কোথায়? আমাদের ক্লাবে নাইট পার্টিতে। আমি তো এইসবে ইউজ টু না। ইউজ টু হয়ে যাবে। আমাদের ওইখানে না অনেক কিছু চলে, শীত ভেপ আরো অনেক কিছু। তুমি গেলে তারপর বুঝবে। চলো না একদিন, যাবে? না, আসলে আমার হাজবেন্ড একদমই রাজি হবে না। তাছাড়া তোমার কথা মতো আমি ওদের একটু প্রেশারে রেখেছি। ধীরে ধীরে হয়তোবা সবকিছুর পারমিশন পেয়ে যাব। খুব ভালো, চালিয়ে যাও। কিন্তু তুমি একটা এডুকেটেড মেয়ে হয়ে হাজবেন্ডের পারমিশনের জন্য ওয়েট করছো। হাজবেন্ডের পারমিশনকে জাস্ট গুল্লি মারো, ওকে একটা টেক্সট করে বলে বাসা থেকে বের হয়ে যাও। লাইফটাকে এনজয় করতে শিখো। লুক এট মি, আমাকে দেখো আমি কিভাবে আমার লাইফটাকে এনজয় করছি। ইস, আমি যদি তোমার মতো এরকম পার্টি করতে পারতাম, লাইফটাকে এনজয় করতে পারতাম, তাহলে আমার খুব ভালো লাগতো। কিন্তু কি করে বলো, আমি তো পারছি না। তাহলে আর কি, যাও গিয়ে স্বামীর পা টেপো। তোমার মতোই মিনমিনে স্বভাবের মেয়েদের জন্যই না আজ সমাজের এই অবস্থা। এই পুরুষ মানুষগুলো আমাদের মেয়েদেরকে মানুষই মনে করে না, একদম পেয়ে বসে আছে। নিশা, এক গ্লাস পানি আনো তো। সময় পানি নেই, ডাইনিং এ গিয়ে খেয়ে আসো। আর তুমি নিয়ে এসো না। পারবো না। পারবা না মানে? আমি কি তোমার বাড়ির কাজের মেয়ে যে যখন যা বলবে আমাকে সাথে সাথে করতে হবে? নিশা, তুমি এভাবে কথা বলছো কেন? আরে বাবা, আমি অফিস থেকে আসলাম মাত্র, ক্লান্ত শরীর। সবসময় তো রুমে পানি থাকে, রুমে এসেই খাই। এখন যে রুমে পানি এনে রাখো নাই বা পানি নেই এটা জানলে তো আমি আসার সময় ডাইনিং থেকে খেয়ে আসতাম। যাও একটু পানি নিয়ে আসলো। বলছি না পারবো না। নিশা, গত কয়েকদিন যাবত দেখছি তুমি সব কিছুতে রিয়্যাক্ট করছো। কোনো কথাই তোমার কাছে আমি বলতে পারি না মা বলতে পারে। সব কথায় কেন রিয়্যাক্ট করতে হবে? সমস্যাটা কোথায় তোমার? আমি কি সারাদিন কাজ করার জন্য তোমার বাড়িতে এসেছি? নিশা, অদ্ভুত একটা বিষয় বলো তো। তোমার স্বামী তোমার কাছে পানি খাইতে চাইছে, এই সামান্য পানি খাওয়া নিয়ে তুমি আমার সাথে তর্ক জুড়ে দিচ্ছ। দেখো নিশা, মুখে মুখে তর্ক করা আমার মোটেও পছন্দ না। দয়া করে আর তর্ক করবা না। কেন? আমার কি কথা বলার স্বাধীনতা নেই? এখন কি তুমি আমার কথা বলার স্বাধীনতাতেও হস্তক্ষেপ করবা? তাছাড়া আমার কি তোমার কথায় উঠতে হবে, বসতে হবে? নিশা থামো প্লিজ। আমরা তোমার বাক স্বাধীনতা হস্তক্ষেপ করছি? তোমার বাক স্বাধীনতা আমরা কেউ হস্তক্ষেপ করছি? তুমি তোমার যখন ইচ্ছা যেখানে খুশি গেছো, না আমি বাধা দিছি না আমার বাবা মা তোমার কেউ বাধা দিছে। তুমি এই সামান্য বিষয় নিয়ে আমার সাথে তর্ক জুড়ে দিছো। শুধু আমরা একটা জিনিস তোমাকে বলেছি যে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন থাকে। তোমার যতটুকু লিমিটেশন তুমি সেই অনুযায়ী বাইরে যাও, সেই অনুযায়ী ঘোরো। এই জিনিসটা শুধু তোমার মাথায় রাখলে হবে। তাহলে তুমি এমন কেন করতো একটু বলো তো? আদিব, কি হয়েছে? চিল্লাচিল্লি করছিস কেন? কিছু না মা। হ্যাঁ, কিছু তো একটা হয়েছে। আমরা আমাদের রুম থেকে তোর আর বৌমার গলার আওয়াজ শুনতে পেলাম। আমরা ঝগড়া করছিলাম, তাই আমাদের আওয়াজ শুনতে পেয়েছেন। ছেলেটা মাত্রই ঘরে ঢুকলো, এখন আবার কি নিয়ে ঝগড়া করছো? মা, সিরিয়াস কোনো বিষয় না, তোমরা রুমে যাও তো। শোনো বৌমা, পুরুষ মানুষ সারাদিন নানান কাজে অনেক প্রেশার নিতে থাকে। ক্লান্ত হয়ে যখন বাড়িতে ফিরে তখন আপন মানুষের হাসি দেখলে না সব ক্লান্তি দূর হয়ে যায়। ছেলেটা বাড়িতে ফিরলে সাথে সাথে তুমি ঝগড়া করো না। আপনার ছেলের সাথে কি আমি শুধু ঝগড়া করি, আপনার ছেলে করে না? না না বৌমা, আমি এভাবে বলিনি, তুমি ভুল বুঝছো। আমি ঠিকঠাকই বুঝতে পারছি। বৌমা, এখন একটু থামো না। পাশের ফ্ল্যাটের লোকজন শুনলে কি ভাববে? তোমরা বড় হয়েছো, তোমরা বিয়ে করে সংসার করছো, বোঝো তো সবকিছু, কিন্তু এরকম অবুঝের মতো করলে হবে বলো? সুযোগ পেলে শুরু হয়ে যায়, যে যেইভাবে পারে জ্ঞান দেওয়া শুরু করে দেয়। নিশা,
আমার বাবা মায়ের সাথে তুমি আর এমন আচরণ একবারও করবে না। তুমি এমন আচরণ করলে তোমাকে কিন্তু থাপ্পড় দিতে বাধ্য হবো। ভালো তো, মারো। এখন তো শুধু আমার গায়ে হাত তোলাটাই বাকি আছে, মারো। আদিব, তোকে কি আমরা এমন শিক্ষা দিয়েছি যে বউয়ের গায়ে হাত তুলবি? এই ছেলে, এই স্ত্রীর গায়ে হাত তোলে কাপুরুষেরা। তুই কি কাপুরুষ? বাবা সরি। বাবা তোমরা একটু রুমে যাও, আমি পার্সোনাল বিষয় নিয়ে একটু কথা বলতেছিলাম। চলো আমরা রুমে যাই। আদিব, ফ্রেশ হয়ে নে বাবা। যাও তুমি। নিশা, এই সামান্য ব্যাপারটা নিয়ে তুমি যা করলা। খবরদার, একদমই কথা বলবা না। আজ তুমি আমার গায়ে হাত তুলতে চেয়েছো, এটা ভেবো না এই বিষয়টা আমি সহজে ভুলে যাব। ভেরি ব্যাড। আমি তোমাকে আগেই বলেছিলাম, এই পুরুষগুলো না আমাদেরকে, আমাদের মেয়েদেরকে মানুষ বলেই মনে করে না। বিশেষ করে তো এই ব্যাকডেটের শ্বশুর শাশুড়িগুলো। দে আর রিয়েলি ভেরি রুড। এমন আচরণ কখনো কেউ আমার সাথে আগে করেনি। তোমাকে পেয়ে বসেছে, সবসময় মিনমিনে করো যে। সেটা ভাবে আমি না আর পারছি না। স্বাভাবিক, একটা মানুষের স্বাধীনতা থাকবে না, সারাদিন ঘরের মধ্যে থাকবে, তার মধ্যে তাকে আবার এইটা করা যাবে না সেইটা করা যাবে না। জানো ভাবি, আমি একটু লাউডলিও কথা বলতে পারি না। তোমার জায়গায় আমি হলে না ওই ওল্ড শ্বশুর শাশুড়িকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। কিন্তু আমি তো কিছুই করতে পারছি না আদিবের জন্য। এমন স্বামী সংসার কেন করো তুমি? এই সংসারে একটা লাথি মেরে চলে যাও। মানে ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করবে। আমি তোমাকে প্রয়োজনে আমার সার্কেলের সাথে পরিচয় করিয়ে দেব। ওদের কাছে তো জব কোনো ফ্যাক্টরি না। তুমি চাইলে আমি ফান্ডও কালেক্ট করে দিতে পারি, সেটা দিয়ে তুমি বিজনেস করবে, চিল লাইফ লিড করবে। সারাদিন এই ঘ্যান ঘ্যান প্যান প্যান না শুনতে হবে না। আমার খুব ইচ্ছে করে নিজের বিজনেস রান করতে। জানো, আমি যখন ভার্সিটিতে ছিলাম তখন আমি খুব ফ্যাশন সেন্সিবল ছিলাম। স্বপ্ন ছিল নিজের একটা ফ্যাশন হাউস থাকবে, কিন্তু একটা খারসের সাথে বাবা আমাকে বিয়ে দিয়ে দিল। তোমার কি অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ। এই যুগে এসে অ্যারেঞ্জ ম্যারেজ কে করে? বিয়ের আগে তোমার ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার ছিল। আসলে বাবা বলেছিল ছেলেটা খুব ভালো, আর ওর সাথে বিয়ের আগে কথা বলেও আমার ওকে ভালোই লেগেছিল। ওদের সাথে না মিশলে তুমি কিভাবে বুঝবে তারা কেমন? এই যে আমাকে দেখো, আমার তো লাভ ম্যারেজ, কিন্তু আমাকে কোনোভাবেই কাবু করতে পারেনি। প্রথম এইটা করা যাবে না সেইটা করা যাবে না অনেক কিছু বলেছিল, কিন্তু এমন টাইট দিয়েছি একদম সোজা হয়ে গিয়েছে সবাই। ওদের প্রেম করার সময় কোনো প্রবলেম থাকবে না, সব কিছু মেনে নেবে, কিন্তু বিয়ের পরেই এক গাদা শর্ত দিয়ে বসবে। আমি না আর পারছি না, এদের সাথে আর সম্ভবই না। আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি দেখছি আমি তোমার জন্য কি করতে পারি। আমি তো কাল আমাদের ক্লাবে যাব, আমি তোমার ব্যাপারে কথা বলবো। হ্যাঁ প্লিজ একটু দেখো না। এত টেনশন করো না তো, কিছু হবে না। এদের বিহেভিয়ার দিন দিন যা রুড হচ্ছে। বৌমা, বৌমা, কই বৌমা? কি ব্যাপার, এইভাবে চিল্লাচিল্লি কেন করছেন? কোথায় এত চেঁচাচ্ছি? আমি তো মাত্র 2 বারই ডাকলাম তোমাকে। হ্যাঁ, তাহলে এত চেঁচানোর কি দরকার? বৌমা, তোমার আচরণ দিন দিন এমন হচ্ছে কেন? কি সমস্যা তোমার? আমার সমস্যা আপনার জানতে হবে না। যাও, খাবারগুলো গরম করে নিয়ে আসো। কি বলছেন? খাবারগুলো গরম করে আনো। আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। আমি খাবার গরম করব? হ্যাঁ, তাতে সমস্যা কি? আপনার কি মাথা ঠিক আছে? কি বলতে চাও তুমি? আমি চুলার কাছে যেতে পারবো না। চুলার কাছে গেলে আমার স্কিনে স্পট পড়ে, তাছাড়া ধোয়াতেও আমার অ্যালার্জি আছে। কই, আগে তো কখনো বলনি এই কথা। আগে তো কখনো আপনি আমাকে রান্না করতে বলেননি। আগে কাজের মেয়েটা ছিল, বলার দরকার পড়েনি, তাই বলিনি তোমাকে। ও, তার মানে কাজের মেয়েটা এখন বাড়িতে নেই বলে আপনার আমাকে কাজের মেয়ে মনে হচ্ছে? বৌমা,
একদম উল্টাপাল্টা কথা বলবে না। ভুলে যেও না আমি তোমার শাশুড়ি। আমি তো কষ্ট করে রান্না করে রেখেই দিয়েছি। হঠাৎ আমার পায়ের ব্যথাটা বেড়েছে, না হলে আমিই গিয়ে গরম করে আনতাম। কি ব্যাপার, কি হয়েছে? তুমি আবার এখানে ছুটে আসতে গেলে কেন? তোমাদের চিল্লাচিল্লি শুনলাম তাই। আমরা চিল্লাচিল্লি করছি না। বৌমা, তোমাকে কি বললাম? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বললাম তো আমি পারবো না। তুমি তো আচ্ছা বেয়াদব মেয়ে। রান্না তো আমিই করে রেখেছিলাম, এখন তো তোমাকে শুধু গরম করতে বলেছি। সেটাও আমি করতে পারবো না। আমি তো আর এই বাড়ির দাসী বান্দি না। তাছাড়া রান্না যেহেতু করতে পেরেছেন, খাবার গরমও করতে পারবেন। তুমি তোমার শাশুড়ির সাথে এভাবে কথা বলছো? তুমি একটা শিক্ষিত মেয়ে, মাস্টার্স করা মেয়ে, কিন্তু আচরণ করছো একেবারে বস্তির মেয়ের মতো। তোমার বাবা মা কি শিক্ষা দেয়নি যে কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে হয়? না, দেয়নি। তোমার বাবা এত ভালো মানুষ আর তুমি কি না? চুপ করুন। কথায় কথায় কেন আমার বাবা মাকে টেনে নিয়ে আসেন? নিশা, কাকে তুমি ধমক দিয়ে কথা বলছো? মুখে যা আসছে তাই বলছো। তুমি যাও আমার সামনে থেকে। আপনি আমাকে একদমই হুকুম দিয়ে কথা বলবেন না। তাছাড়া তার না হয় পায়ের সমস্যা, আপনার তো কোনো সমস্যা নেই। আপনিও তো খাবারটা গরম করে নিয়ে আসতে পারেন। তুমি তোমার শ্বশুরকে খাবার গরম করে আনতে বলছো? তো সমস্যা কোথায়? খাবারই তো গরম করতে বলেছি। ছাদে গিয়ে তো আর লাফ দিয়ে পড়তে বলিনি। একটা বেয়াদব মেয়েকে এই বাড়ির বউ করে দিয়েছি। প্রথমে তো এমন ছিল না, দিন দিন বেয়াদবের মাত্রা বেড়েই চলেছে। আচ্ছা, তুমি একটু শান্ত হয়ে বসো তো। আমি ওর বাবাকে এখনই ফোন করে জানাচ্ছি, সব সব বলে দেবো। আহা, ছেলে মানুষই করো না তো। আবিদ বাড়িতে আসুক, তারপর যা করার করা যাবে। তুমি বসো তো, আমি তোমার খাবার গরম করে দিচ্ছি। না না, তুমি বসো, তোমার কষ্ট হবে। আমি 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 খাবার গ্রহণ করছি, কোনো সমস্যা নেই। আমি খাবার গ্রহণ করছি। পারবে তো তুমি? হ্যাঁ হ্যাঁ। এরপরও তুমি এই বাড়িতে থাকতে চাও? আমি আর পারছি না। এদের টলারেট করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সেটা ভাবি, প্লিজ তুমি কিছু একটা করো না। আচ্ছা, তুমি কি কথা বলেছিলে তোমার সার্কেলে? করেছি, বাট তোমাকে একবার যেতে হবে আমার সাথে। কোথায়? আমাদের ক্লাবে আমার একটা ফ্রেন্ড ইভেন্ট করবে, ওর সাথেই তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে দেব। কখন যাবে? আজকে রাত্রে। এই তো আমি 10টায় বের হব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি থাকবো। তুমি রেডি হয়ে আমাকে একটা নক দিও, আমিও চলে আসবো। ঠিক আছে। ওকে, কিছু করে এখন। কোনো টেনশন করো না তো, আমি দেখছি সবটা। নিশা, এগুলো কি শুনতেছি? কি শুনেছ? তুমি নাকি আবার আমার বাবা মায়ের সাথে বেয়াদবি করেছো? হ্যাঁ করেছি। হ্যাঁ করেছি বলতেছো? মানে তুমি আমার বাবা মায়ের সাথে বেয়াদবি করছো, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি আবার বলতেছো হ্যাঁ করেছি? আচ্ছা নিশা, তুমি এমনটা কেন করতেছো? কি চাও তুমি? জাস্ট মুক্তি চাই তোমার থেকে, তোমার পরিবার থেকে। আমি জাস্ট মুক্তি চাই। আই ওয়ান্ট ডিভোর্স। ডিভোর্স চাও? আমার কাছে ডিভোর্স চাও, তাই তো? আমি বুঝতে, আচ্ছা ঠিক আছে, তুমি ডিভোর্স চাও, কিন্তু কেন? আমার কাছে কিসের অভাব তোমার? সুখের অভাব। সুখের অভাব? মানে তুমি কি বলতে চাও? আই এম নট হ্যাপি উইথ ইউ। তোমার সাথে না আমার ম্যাচিং হচ্ছে না। ও, আমার সাথে তোমার ম্যাচিং হচ্ছে না? আমার সাথে তোমার ম্যাচিং হচ্ছে না? আমি একটা ভালো স্যালারির চাকরি করি, তোমার যা যখন প্রয়োজন হয় সব কিছুই তোমাকে দেই, কোনো কিছুতে আজ অব্দি না করি নাই। এমনকি প্রত্যেক সপ্তাহে একদিন তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাই। অফিসের কাজ শেষ করে বাসায় আসার পরও যদি তুমি কখনো বলো যে তুমি বাইরে ডিনারে যাবা, আমি কোনোদিন না করেছি? আজ অব্দি একদিনের জন্য না করি নাই। তোমার কোনো চাহিদা অপূর্ণ রাখি নাই আজ পর্যন্ত আমি। এরপরে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, যখন মনে চায় তখন যাও, আমি কোনোদিন না করছি, করি নাই। এমনকি তুমি আমার বাবাকে বলো না, আমার মাকে বলো না, আমাকেও না বলে যাও, তাতে আমি কখনো রাগ করি নাই।
এমনকি তোমার আমার অন্তরঙ্গ সম্পর্কেও আমরা হ্যাপি। তারপরও তুমি বলতেছো তুমি হ্যাপি না। না, হ্যাপি না। আমি তোমার সাথে এমন লাইফ না একদমই লিড করতে চাই না। আমি এর থেকে বেটার কিছু ডিজার্ভ করি। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমার থেকে তালাক চাই। তুমি আরো বেটার ডিজার্ভ করো। আচ্ছা, তুমি আরো বেটার ডিজার্ভ করো বলতে তুমি কি বোঝাতে চাও বলো তো? তোমার এই গদবাঁধা জীবন আমার একদমই পছন্দ না। এখানে কোনো সুখ নেই। আমি নাইট ক্লাবে যেতে চাই, ওপেন মাইন্ডেড ফ্রেন্ড বানাতে চাই, তাদের সাথে ঘুরতে চাই, আড্ডা দিতে চাই, লাইফটাকে এনজয় করতে চাই। কিন্তু তুমি আমাকে যেভাবে রেখেছো, এখানে কোনো সুখ নেই। নিশা, তুমি যেভাবে লাইফ লিড করতে চাও আমি আসলে ওইভাবে তোমাকে লাইফ লিড করতে দিতে পারি না। আমার ওয়াইফ লেট নাইট পার্টি করবে, ওপেন মাইন্ড ফ্রেন্ডশিপ বানাবে, তাদের সাথে রাত বেরাত ঘুরে বেড়াবে, গভীর রাতে হয়তো বা ভোরবেলা মদ খেয়ে মাতাল অবস্থায় বাড়িতে ফিরবে। আমি এটা মেনে নেব? আমি কোনোদিন এটা মেনে নেব না, এবং এই ধরনের লাইফ লিড আমি তোমাকে করতে দিতে পারি না, পারবো না, আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, তাহলে আমি যেটা চাই সেটা দিয়ে দাও, তালাক। ঠিক আছে, তুমি যখন অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছো তুমি তালাক চাও, আমি তোমাকে তালাক দেব। কিন্তু তার আগে এই যে সামনের রাতটা, এই রাতটা সম্পূর্ণ সময়টুকু তুমি আমাকে দেবা। না, দূরে কোথাও যাব না, তোমাকে নিয়ে শুধুমাত্র আমার বাসের আশেপাশে শহরটাকে একটু ঘুরবো। তারপর তুমি সকাল হলে চলে যাবা, আমি কিচ্ছু বলবো না। হয়েছে, এত আদিক্ষেতা দেখাতে হবে না। তোমার সাথে না আমি আর একটা মুহূর্ত থাকতে চাই না। আমি আমার মতো মুক্ত আকাশে উঠতে চাই। আমিও চাই তুমি মুক্ত আকাশে ডানা মেলে উড়ো, কিন্তু ফাঁসির আসামির তো শেষ ইচ্ছা পূরণ হয়। মনে করতে পারো আমাদের দাম্পত্য জীবনের শেষ রাত একসাথে কাটাতে চাই আমরা। যাবা বাইরে আমার সাথে? ওকে, তোমাকে সময় দিলাম, দেখি কোথায় নিয়ে যাও। ঠিক আছে, তুমি তো রেডি হও, ফ্রেশ হয়ে আসি। জানো নিশা, আমার যখন খুব মন খারাপ থাকে তখন আমি রাস্তা ধরে একা একা হাঁটি। কিছুক্ষণ হাঁটার পরে আমার মন ভালো হয়ে যায়। তো এখন কি আমাকে এভাবে হাঁটাবে? না, তোমাকে কত কষ্ট করতে হবে না। ভাইয়া আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম। মতিন, কেমন আছো তুমি? ভালো আছি ভাইয়া, আপনার লেগে এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। আমার জন্য অপেক্ষা করতেছিলা? কিছু বলবা? আপনি না এই দিক দিয়ে প্রত্যেকদিন যান, আজকে তো দেরি করলেন যে? আজকে একটা খাসার পাখিকে মুক্ত করে দেবো বলে বাসায় গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। কিছু বুঝলাম না ভাইয়া। তোমার ছোট্ট মাথায় এগুলো কিছুই ধরবে না। আচ্ছা, তার আগে বলো তুমি আমার কেন খুঁজতেছিলা? ভাইয়া আমার রেজাল্ট দিছে, আমি থার্ড হইছি। স্যাররা অনেক খুশি হয়েছে। স্যাররা কইছে আমি যদি ফার্স্ট হইতে পারি তাইলে নাকি আমার ফুল ফ্রি স্টুডেন্টশিপ দিব, পুরো 1 বছর আমি মাগনা পড়াশোনা করতে পারবো। গুড, ভেরি গুড। আমি জানতাম তুমি খুব ভালো রেজাল্ট করবা। সবে তো আপনি করছেন ভাইয়া। আমার মতন একজন এতিম রাস্তার টোকায় স্কুলে ভর্তি করাইছেন, 3 বেলা খাওন, জামা কাপড়ের ব্যবস্থা করে দিছেন। শোনো, তোমার ভালো রেজাল্ট করার জন্য আর যা যা প্রয়োজন হবে তুমি আমাকে বলবা, আমি তোমার সব ব্যবস্থা করে দেব। আমার আর কিচ্ছু চাই না। দুনিয়াতে আমার মতন সুখী আর কেউ নাই। আপনি দেখেন আমি প্রত্যেক ক্লাসে ফার্স্ট হবো। আগে তো আমার আপন কেউ ছিল না, এখন তো আপনি আছেন ভাইয়া, তাতেই আমার শান্তি। আচ্ছা, তার আগে বলো তোমার এতিমখানায় থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাইয়া, কোনো সমস্যা হইতাছে না। রাস্তায় থাকা মানুষ অন রুমের ভিতরে থাকে, এত সুখ আমার রইব আমি জীবনও ভাবি নাই ভাইয়া। শোনো, অনেক রাত হয়ে গেছে, এখন আর বাইরে থেকো না, যাও ভিতরে যাও, গিয়ে পড়ালেখা করতে হবে না? আর শোনো, তোমার খাতার উপর আমার নাম্বার লিখে দেওয়া আছে, যখন তোমার যা কিছু প্রয়োজন হবে আমাকে কল দেবো, আমি ব্যবস্থা করে দেবো। যাও আচ্ছা ভাইয়া। যাও। দেখছো নিশা, সামান্য কয়টা জামা কাপড়, একটু মাথা গোজার ঠাই, আর 2 বেলা 2 মুঠো খাবার পেয়ে কত খুশি। মতিন, বাবা মা কেউ নাই, রাস্তায় থাকতো,
মানুষের কাছ থেকে চেয়েছেন দেখে কিছু খাইতো। এই মানুষটার আজকে মাথা গোজার একটু ঠাই হয়ে সে কত সুখী। সে বুক ফুলিয়ে বলে গেল যে এই দুনিয়াতে তার মতো সুখী আর কেউ নাই। আর আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যাদের সব থেকেও তারা বলে তারা সুখী না, তারা অসুখী। আচ্ছা বাদ দাও না, দেরি হয়ে যাচ্ছে। শোনো, সামনে একটা সুন্দর চা আছে, ফুলিয়াপা চা বানায়, তো ফুলিয়াপার স্পেশাল চা তোমাকে আজকে খাওয়াবো। একটু সামনে গেলে রিক্সা উঠে আমরা ওখানে চলে যাও। আসো আসো আসো। কই আসো আসো আসো। নিশা, তুমি হয়তো বা বিরক্ত হচ্ছ, কিন্তু আজকের জন্য একটু কষ্ট করো, এরপরে তো আর বলবো না। আদিপ মামা কেমন আছেন? আরে ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মামা সাথে উনিকে মামি নাকি? হ্যাঁ, আপনাদের মামি। আসসালামু আলাইকুম মামি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। মামি আপনি যে কি রাজকপাইল্লা এটা আপনি নিজেও জানেন না। মানে? মামি রাজকপাইল্লা না হইলে এমন স্বামী পাইতেন। আদিপ মামা যে কি ভালো মানুষ এটা আপনার বইলেও বুঝাইতে পারুম না। হয়েছে জব্বার মামা, আর বাড়াই বলতে হবে না। আচ্ছা আপনার ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে মামা। এখন তো বিয়ের সিজন, ফুলের ব্যবসা রমরমা। বাহ। মামি আমি একটা কথাও বাড়াই কইতেছি না। আমরা যখন তিনজন ল্যাংড়া ওই মোড়ে ভিক্ষা করতাম, এই আদিপ মামা টাকা দিয়ে ব্যবসা ধরাই দিছে। আমরা কত যে ভালো আছি আপনারা বুঝাইতে পারুম না। এই যে বিয়ারিং এর গাড়িটা দেখতেছেন, এইটাও আদিপ মামা বানাই দিছে। মামি আগে কত রকমের কষ্টের ভিতর ছিলাম, ভিক্ষা করতাম, কষ্ট করতাম, এখন এই যে হালাল পথে আয় করতেছি শুধু এই মামার জন্য। আমরা যে কি সুখে আছি, কতটা শান্তিতে আছি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমিও চাই আপনাদের সংসার সুখে শান্তিতে ভরে যাক, আপনাদের সংসার যেন বেহেশতের বাগানের মতো হয়। আগে মানুষ কত লাথি উষ্টা মারতো, আর এখন যে কি সুখে আছে মামি এইটা ভাষায় প্রকাশ করতে পারবো না। মামা এখন যাও, তোমার ব্যবসার ক্ষতি হচ্ছে, আর সন্ধ্যার পরে তো ঘরে ফেরা মানুষগুলো ফুল কিনে নিয়ে যায়। যাও এখন। হ্যাঁ মামা আমি তাহলে আসি। মামি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছো নিশা, পা নেই, ল্যাংড়া, জীবন কাটে অভাবে কষ্টে, অথচ তার জীবনে সুখের কোনো কমতি নাই। দেখো, একটা বেয়ারিং এর ঠেলা গাড়ি, তাতে করে চলছে, আর 10,000 টাকার ফুলের ব্যবসার পুঁজি। এইটি দেশের দিব্যি সুখে আছে, তার মুখে কষ্টের কোনো ছাপ নেই। অথচ অনেক মানুষ সুখ খুঁজে পায় না। আচ্ছা সরি, তোমাকে আবার লেট করে দিলাম। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি দেখি এই জায়গাটা মাঝে মাঝে রিক্সা পাওয়া যায়, একটা রিক্সা পাই কিনা। তোমার আর হাঁটতে হবে না, একটু দাঁড়াও। রাখেন 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 রাখেন। আসো, চলে আসছি। এই ফুলিয়াপা, কেমন আছো? আরে আদিব ভাইজান, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি আছি, ভালো, ভালোই আছি। দেখো কারে নিয়ে আসছি। কে ভাইজান? ভাবি? হ্যাঁ, তোমাদের ভাবি। তোমার হাতের স্পেশাল চা খাওয়ানোর জন্য নিয়ে আসছি। এই স্পেশাল চা না তো ছাতা ভাইজান, এখন আর আগের মতো স্পেশাল হয় না, আগের মতো টেস্ট হয় না। তোমার এত কিছু বলা লাগবে না, তোমার চা আগের মতোই টেস্ট হয় এখন। সুতরাং কথা না বইলা আমাদের জন্য চা বানাও, বানাও। ভাইজান এত প্রশংসা করেন না তো, আপনি পরে চা যদি খায়া মজা না পাই
ভাবির কাছে আমার বদনাম হইব। বদনাম করবে না, তুমি চা বানাও। ও ফুলিয়াপা, আমার অফিস থেকে একটা ফোন আসছে, আমি একটু কথা বলে আসি। তুমি বসো বসো এখানে, 2টা চা স্পেশাল করে হবে, একটা তার জন্য একটা আমার জন্য। আমি একটু কথা বলে আসি, জি। বসো। আপনারা বড় লোক মানুষ, আপনার মতো মানুষ আমার এই ছোট্ট দোকানে চা খাইতেইছেন, আমি মেলা খুশি হয়েছি ভাবি। আপনি বয়েন, আমি এখনই চুলাটা জ্বালাইতেছি, কাস্টমার নাই তো হেলে গে চুলাটা নিভাই দিছি। তাহলে থাক, আপনার কষ্ট করতে হবে না, আমি অন্য একদিন চা খাবো। দরকার নাই মানে ভাবি? অবশ্যই দরকার আছে। আপনি আমার আদিব ভাইজানের বউ, আমার ভাবি। আপনি প্রথমবার আমার দোকানে চা খাইতে আইছেন, আমি এখনই চুলাটা জ্বালাই দিতেছি ভাবি। কিন্তু আপনার কষ্ট হবে না? কি যে কন ভাবি, কি এর কষ্ট? রান্ধন বান্ধন তো হইছে শিল্প। আপনারা শিক্ষিত মানুষ জানি ইংরেজিতে এটারে কি কন। ভাবি, আমরা বেডিরা তো হইছি এই শিল্পের কারিগর, আমার কোনো কষ্ট হইব না ভাবি। আমি 2 মিনিটে চুলাটা জ্বালাই দিতেছি, আপনি খালি একটু বয়েন। আপনি মহিলা মানুষ হয়ে কেন চা বিক্রি করছেন? আপনার হাজবেন্ড নেই? আছে ভাবি, অসুস্থ, আগে রিক্সা চালাইতো, একটা অ্যাক্সিডেন্ট কইরা প্যারালাইজ হয়ে বিছনায় পড়া রইছে, কিছুই করতে পারে না। তাহলে তো আপনার অনেক কষ্ট, আপনি মোটেও সুখী না। আমি সুখে না, এটা আপনারা কে কইছে? আমার মতো সুখে এই দুনিয়ায় আপনার কাউরে পাইবেন না। সৎভাবে কামাই করি, হালাল ভাবে উপার্জন করি ভাবি, বেশ্যাগিরি করি না, চুরি বাটপারিও করি না, পর বেডাগুলোকে ঢলাঢলিও করি না। নিজে কষ্ট করে কামাই করি, সেই টাকা দিয়া জামার চিকিৎসা করি, আবার বুড়া শাশুড়িরও পালতেছি। আমার 2টা পোলা মাইয়া আছে, এগুলার স্কুলে পড়ালেখা করাইতেছি ভাবি। এক জীবনে আর কি লাগে কন? এর থেকে সুখের জীবন আর কারো হয়? সারাদিন দোয়ানে খাটাখাটনি করানোর পরে যখন ঘরে যাই ভাবি, ওনার চেহারাটা দেখার পরে আমার সব কষ্ট দূরে যায়। প্যারালাইজড হাজবেন্ডের মুখ দেখে আপনার সব কষ্ট দুঃখ দূর হয়ে যায়? যাইব না কেন? উনি তো আমার সুখ, আমার শান্তি। উনি যখন ভালো আছিল, আমার সুখে রাখনের লেগে দিন রাত কত কষ্ট করছে। রিক্সা চালাইয়া 2 বেলা খাওয়াইলেও ভালোবাসার কোনো কমতি আছিল না, সুখেরও কমতি আছিল না। স্বামী প্যারালাইজ হয়েছে বইলা আমি তারে দেখে অসুখে থাকবো, সেটা তো হইতে পারে না। আরো কি জানেন ভাবি, পোলা মাইয়া 2টা যখন স্কুল থেকে ফিরে আইয়া মা কইয়া জড়াই ধরে, আমার সব কষ্ট দূর হইয়া যায়। তখন মনে হয় আমি এই শহরের রানী, এই ঢাকার শহরের রানী ফুলি। আমার মতো সুখে এই শহরে আর কেউ নেই। আমার ঘরে টাকা পয়সার অভাব থাকতে পারে, কিন্তু সুখের কোনো অভাব নাই ভাবি। আল্লাহর রহমতে আপনাকে দোয়াই মেলা সুখে আছি, আল্লাহ ভালো রাখছে। ভাবি, আপনি 2 মিনিট বইয়েন, আমি এখন চুলাটা জ্বালাই আপনার মজা করে চা বানাই দিতেছি, খাইয়া ভালো লাগবে। আপা এখনো চা হয় নাই? আমি বাসা যাব। চা খাবে না? না, আমি চা খাবো না, বাসা যাব। আরে কি ভাই, আমি কি ভুল কিছু কইছি? না আমার কি কোনো অন্যায় হইছে? না, তুমি তো কখনোই ভুল কোনো কথা বলো না, তোমার ভুল হওয়ারও কথা না, সব তো আমার আসলে কপালেরই। আচ্ছা আমি আসি, আরেকদিন এসে চা খেয়ে যাবো। এই নিশা, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, ঘুম থেকে উঠে কালকে সকালে লয়ারের কাছে গিয়ে যাবতীয় ফর্মালিটিস পূরণ করেন। তুমি তো ডানা মেলা পাখির মতো উঠতে চেয়েছিলা, কালকে থেকে উঠতে পারবা, তোমার ছুটি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। সরি কেন বলতেছ? সরি কিসের জন্য? আর কিসের জন্যই বা তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? জানো, আমি না অনেক মানুষ দেখেছি
কিন্তু আমি এইভাবে আগে কখনো মানুষ দেখিনি। মানুষের জীবনে এত কষ্টে থাকার পরেও তারা এত সুখে কিভাবে থাকতে পারে, এটা কখনোই আগে আমার চোখে পড়েনি। শুধু তুমি না, আমাদের আশেপাশের অনেক মানুষ এইভাবে কখনো দেখে নাই, অনেকের চোখে পড়ে না। আমরা যদি আমাদের আশেপাশের মানুষগুলোর দিকে একবার ভালো করে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কত ভালো আছি, কত সুখে আছি। আচ্ছা নিশা, তুমি যখন প্রত্যেকদিন বাসা থেকে বের হও কোথাও যাওয়ার জন্য, যাওয়ার পথে কি একটি বারের জন্য রাস্তার আশেপাশে তাকিয়ে দেখছো যে একজন অন্ধ মানুষ সে একটা লাঠিতে ভর করে হাঁটছে, একজন পঙ্গু চলতে পারে না রাস্তায় গড়ায় গড়ায় মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে তার দিন যাপন করছে, একজন বোবা মানুষ কথা বলতে পারে না, তার তো দিন যাচ্ছে, সে মানুষটার ভিতরে হ্যাপিনেস আছে, সুখে আছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করো যে তুমি তাদের মতো না। আর একটা কথা কি জানো, রাস্তার পাশে মাত্র 500 টাকা 1000 টাকা নিয়ে হকাররা বাদাম বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে, সেইটা দিয়েও তাদের সংসার চলে, তার ভিতরে তারা সুখ খুঁজে নেয়। আর রোদের ভিতরে সারা দিন বসে তরকারিওয়ালা 1000 2000 বা 5000 বা 10,000 টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতেছে, সারা দিন পরিশ্রম করে রোদে পুড়ে সন্ধ্যার পরে বাজারে নিয়ে ঘরে যায়, যখন স্ত্রী সন্তানের দিকে তাকায় না, তাদের সুখ পায়, সেখানে তারা সুখী হয়। শোনো নিশা, সুখে থাকতে হলে নিজের ইচ্ছে শক্তির প্রয়োজন। ওই মানুষের 10 ভরি গহনা আছে, আমার নাই। ওই মানুষের গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, অ্যাপার্টমেন্ট আছে, আমার নাই। এইভাবে না কখনো সুখ পাওয়া যায় না, সুখ খুঁজে নিতে হয়। একজন গার্মেন্টস কর্মী সারা দিন 10-12 ঘন্টা গার্মেন্টসে পরিশ্রম করে বাড়িতে এসে রান্না বান্না করে তার স্বামীকে সন্তানকে খাওয়ায়, তার ভিতরে তারা সুখ খুঁজে নেয়। তুমি এত কিছু থাকতে, এত কিছু পাওয়ার পরে তোমার কাছে সুখ মনে হয় নাই, মনে হয় নাই তুমি সুখী, তাহলে তোমার আশেপাশের এই মানুষগুলো কি, তারা কিভাবে এর ভিতরে সুখ খুঁজে পায়? নিশা, সুখে থাকতে হয়, সুখে থাকার চেষ্টা করতে হয়, সেটা তুমি করো নাই। আসলে ঈশিতা ভাবির উচ্ছৃঙ্খল লাইফ স্টাইল দেখে তুমি কি মনে করছিলা যে ওইটাই আসল লাইফ, ওইটাই হ্যাপিনেস? নো নিশা, নো, ওইটা হ্যাপিনেস না, ওইটা হচ্ছে বেহায়াপানা, নিজেকে নিজে গলা টিপে হত্যা করা। আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আর তোমাকে সুখে রাখার জন্য আমার সমস্ত চেষ্টা। তুমিও আমাকে ভালোবাসো, দুজন দুজনকে ভালোবাসা বা দুজন দুজনের পাশে থাকা, এটাই আসল সুখ। তোমার জন্য না আমি আমার অনেক বড় ভুল বুঝতে পেরেছি, মানুষকে এইভাবে দেখতে পেরেছি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আজকের পর থেকে আমি আর কোনোদিন কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলবো না, ডিভোর্সের কথা বলবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। আমি জানি তো, আমি জানি আমার লক্ষ্মী বউটাকে আমি যেমন ভালোবাসি, সেও আমাকে ততটা ভালোবাসে। শুধুমাত্র ওই মোহের কারণে আমার এই লক্ষ্মী বউটার মাথার ভিতরে একটা ভূত বসছিল। আমি যে এই যে আশেপাশের লোকগুলোকে তোমাকে দেখালাম, আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম সুখে থাকা কাকে বলে, তুমি আমি কতটা সুখে আছি। আমি তোমাকে কোনোদিন ডিভোর্স দিব না, বা তোমার ডিভোর্স কোনোদিন অ্যাকসেপ্ট করবো না, কারণ আমি সারা জীবন আমার এই লক্ষ্মী বউটার সাথে থাকতে চাই। কি ব্যাপার বাচ্চা ভাই, আপনাকে কেমন দেখাচ্ছে কেন? আমার সব শেষ হয়ে গেছে ভাই, আমার সব শেষ। শেষ? সর্বনাশ হয়েছে মানে? কি হয়েছে বলবেন তো? আপনার ভাবি মানে ঈশিতা লেট নাইট পার্টি করতো, আপনারা তো জানতেন। কেউ ওর সার্কেলের কিছু ছেলে আজকে ওকে বিজনেস মিটিং এর কথা বলে নিয়ে ওরা সংঘবদ্ধভাবে ব্রুটালি রেপ করছে তাকে।
বাচ্চা ভাই প্লিজ ভেঙে পড়বেন না। মানে ভাবি এখন কোথায়, ভাবি কি অবস্থায় আছে? ওই কুত্তার বাচ্চাগুলো ওর সাথে এমন পাশবিক নির্যাতন করেছে, ও সেন্সলেস হয়ে গিয়েছিল। হোটেলের কিছু লোকজন ওর মোবাইল থেকে আমাকে ফোন দিয়ে ডাকে, আমি ওকে সেন্সলেস অবস্থায় হসপিটালে নিয়ে যাই। আদিব ভাই, ওর অনেক রক্তের প্রয়োজন, ওর অনেক ব্লাডের প্রয়োজন। আপনার সার্কেলে আপনি বলেছিলেন যে আপনি ফেসবুক একটা ব্লাড ডোনেশন সার্কেল মেনটেন করেন, আপনি কাইন্ডলি ওর জন্য একটু ব্লাড ম্যানেজ করে দিবেন প্লিজ। বাচ্চা ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনি একটা কাজ করেন, আপনি হসপিটাল ভাবির কাছে যান, আমি রক্তের ব্যবস্থা করে দিচ্ছি, কোনো চিন্তা করতে হবে না আপনাকে। আর আপনি যাওয়ার সময় মানে হসপিটালের অ্যাড্রেসটা আমাদের টেক্সট করে দিন প্লিজ প্লিজ। আমি ব্যবস্থা করতেছি, আপনি যান ভাবির কাছে। কি একটা অবস্থা কত! জানো, আজ তো তা ভাবির সাথে আমারও যাওয়ার কথা ছিল। আমি যদি যেতাম তাহলে আমার সাথেও। কি বলতেছো তুমি এগুলো? আল্লাহ যা করে ভালোর জন্য করে। তুমি সুখের সন্ধানে না অসুখের ভিতরে হারিয়ে যেতে চাচ্ছি না, চিন্তা করো না, চলো।